হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার শুরু করতে যাচ্ছি গুণগত রসায়নের নতুন একটা লেকচার। তো আজকের লেকচার হচ্ছে আমরা তোমার দ্রাব্যতার গুণফলের কিছু ম্যাথ করব এবং হচ্ছে আজকে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করব এবং আমাদের সময় থাকলে আমরা দ্রাব্যতার কিছু ম্যাথ আমাদের বাকি রয়ে গেছে সেগুলো হচ্ছে আমরা দেখাই দিব আজকে। কেমন? তো আজকে লেকচার শুরু করার আগে আমি আশা করতেছি তোমরা আগের লেকচারগুলো সবাই দেখে আসছো এবং এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। ওকে, তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের প্রথম ম্যাথ দিয়ে স্টার্ট করি। তো এই ম্যাথটা বেশ ইন্টারেস্টিং এবং এটাকে তুমি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ধরতে পারো, যদিও এখন পর্যন্ত কোথাও আসে নাই, তারপর এটাকে ইম্পর্টেন্ট ধরতে পারো ম্যাথটাকে। যেমন এখানে এই ম্যাথটা আমাকে কী বলা হচ্ছে, এই ম্যাথ আমাকে বলতেছে একটি 1 লিটার দ্রবণে 0.1 মোল সিলভার আয়ন এবং 0.1 মোল মার্কিউরাস আয়ন ধারণ করে, কোনটি আগে অধক্ষিপ্ত হবে? তো বেসিক্যালি তোমার এখানে সিলভার আয়োডাইডের কেএসপি দেওয়া আছে আর Hg2Cl2, মানে এটা Hg2Cl2 হবে না, এটা হবে Hgi2 হবে। এটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হবে Hgi2। তো বেসিক্যালি এখানে দুইটা কেএসপি দেওয়া আছে, একটা Agi যোগের কেএসপি দেওয়া আছে, একটা Hgi2 যোগের কেএসপি তোমাকে দেওয়া আছে। তো কোয়েশ্চন করছে যে এই পাত্রটার মধ্যে তো দুই ধরনের আয়ন আছে, সিলভার আয়ন আর হচ্ছে যে মার্কিউরাস আয়ন, কোনটা আগে অধক্ষিপ্ত হবে? এই বেসিক্যালি এই জিনিসটা তোমাকে জিজ্ঞেস করছে, মানে কে আগে নিচে অধক্ষিপ্ত হবে। তো অঙ্কটা অনেকের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এটা দুনিয়ার ইজি একটা ম্যাথ। আমি চলো তোমার অঙ্কটা সহজ বানাই। তো এটার জন্য আমরা যেটা করবো, আমরা চিত্রের সাহায্যে আস্তে আস্তে বুঝবো। চলো আমরা বুঝিয়ে আসো জিনিসটাকে, আগে বুঝো, বুঝতে বেশি সময় লাগুক সমস্যা নেই, যেটা তুমি তাড়াতাড়ি পারো পরবর্তীতে সেটা তোমার প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে হবে। কিন্তু আগে তোমার অঙ্কটা বুঝতে হবে যে অঙ্কটা আসলে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। সাপোজ ধরো ভাই এখানে হচ্ছে আমার কাছে একটা পাত্র আছে। তো বেসিক্যালি আমার এখানে কী বলছে, আমাকে বলছে ফার্স্টে আমার কাছে একটা 1 লিটার দ্রবণ আছে। তো এটা হচ্ছে আমার একটা এই 1 লিটার দ্রবণ। এই 1 লিটার দ্রবণের মধ্যে আমরা কী কী রাখছি? 0.1 মোলার সিলভার আয়ন রাখছি। আমি 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোলার সিলভার আয়ন রাখছি। আর আমি এখানে 0.1 মোলার মার্কিউরাস আয়ন রাখছি। 0.1 মোলার মানে 1 মোল মার্কিউরাস আয়ন রাখছি। দেন আমাকে বলতেছে কোনটি আগে অধক্ষিপ্ত হবে। বেসিক্যালি এখানে যদিও কোয়েশ্চনে বলে দেয় নাই, কিন্তু একটা জিনিস তুমি বুঝো, এখানে দুই ধরনের যৌগ তৈরি হচ্ছে, একটা Agi, একটা Hgi2। যদিও তোমাকে কোয়েশ্চনে বলে দেয় নাই, এইখানে এই যৌগগুলোকে দেখে তুমি কি বুঝতেছো? এখানে অবশ্যই বাইরে থেকে আয়োডিন যোগ করা হয়েছে। এখানে অবশ্যই বাইরে থেকে কি যোগ করা হয়েছে? আয়োডিন আয়ন যোগ করা হয়েছে। ওকে, কারণ আয়োডিন আয়ন যদি যোগ করা না হইতো তাহলে কিন্তু এই দুটো যৌগ তৈরি হইতো না, Agi অথবা Hgi2 তৈরি হইতো না। তো এখানে তোমাকে বলতেছে মেইনলি, মানে যদিও কোয়েশ্চনে বলে দেয় নাই, কিন্তু ইনডাইরেক্টলি তোমাকে এসপি দেওয়া আছে এই দুটো যোগের, অর্থাৎ এটার মানে বুঝতে হবে এই 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোলার Ag প্লাস এবং 0.1 মোলার 1 মোল Hg2 প্লাস ছিল, কিন্তু বাইরে থেকে বেসিক্যালি তুমি আয়োডিন যোগ করছো। তো বাইরে থেকে আয়োডিন যোগ করলে কি হবে? এইটা Agi যোগে পরিণত হবে আর এইটা Hgi2 যোগে পরিণত হবে। আর যোগে পরিণত হওয়ার পরে তারা নিজে আস্তে আস্তে অধক্ষেপ হিসেবে জমা হতে থাকবে। কোয়েশ্চনটা এটাই যে কে আগে অধক্ষিপ্ত হবে, সিলভার আয়ন আগে অধক্ষিপ্ত হবে নাকি Hg2 প্লাস আগে অধক্ষিপ্ত হবে। দেখো কোয়েশ্চনটা এখানে বুঝতে পারছো কিনা। আশা করি কনসেপ্টটা তোমাদের সবার কাছে এখানে ক্লিয়ার, যে মানে মেইনলি Agi, মানে কোয়েশ্চনে কিন্তু যদিও বলে দেয় নাই যে আয়োডিন আয়ন এখানে তুমি যোগ করছো, কিন্তু তোমাকে ইনডাইরেক্টলি বুঝে নিতে হবে। বেসিক্যালি যেহেতু এখানে Agi এবং Hgi2 এর কথা বলা হয়েছে, তার মানে নিশ্চয়ই বাইরে থেকে এখানে আয়োডিন যোগ করা হয়েছে, কারণ আমার পাত্রে তো Ag প্লাস এবং Hg2 প্লাস ছিল। তাহলে আয়োডিন Agi কোত্থেকে আসছে? তাহলে নিশ্চয়ই আকাশ থেকে তার উড়ে আসে নাই, তার মানে নিশ্চয়ই তুমি এখানে আয়োডিন আয়ন যোগ করছো। যোগ করার পরে Agi এবং তোমার হচ্ছে যে ভাই Hgi2 যৌগ তৈরি হয়েছে। কোয়েশ্চন হচ্ছে যে এই দুইটা যৌগের মধ্যে কে আগে অধক্ষিপ্ত হবে। কোয়েশ্চনটা আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। একটা জিনিস দেখো, তোমাকে যদি আমি এমনি নর্মালি চিন্তা করতে বলি, ম্যাথমেটিক্সের ভাষায় সব কিছু ভুলে যাও, কার আগে অধক্ষিপ্ত হওয়া উচিত, কার আগে অধক্ষিপ্ত হওয়া উচিত। একটা বেসিক্যালি দেখো এখানে এই Ag প্লাসটা অধক্ষিপ্ত হচ্ছে কেন? Agi তৈরি হচ্ছে বলে। আবার Hg2 প্লাসটা অধক্ষিপ্ত হচ্ছে কেন? Hgi2 যৌগটা তৈরি হচ্ছে বলে। অর্থাৎ আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে যে যৌগটা তাড়াতাড়ি তৈরি হবে সেই যৌগটা তাড়াতাড়ি অধক্ষিপ্ত হবে। একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, ধরো Agi যৌগটা তোমার প্রথমেই 10 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে গেছে সাপোজ, আর Hgi2টা যৌগটা ধরো তৈরি হতে 1 মিনিট সময় লাগছে। তো কে আগে অধক্ষিপ্ত হবে? যে আগে তৈরি হয়ে গেছে সে তো আর বসে থাকবে না, সে তখন আস্তে আস্তে নিচে পড়ে যাবে। কিন্তু যে পরে তৈরি হয়েছে সে কিন্তু তোমার অধক্ষিপ্তর পরে হবে। তাহলে বেসিক্যালি যে যৌগটা আগে তৈরি হবে সেই যৌগটা তোমার তাড়াতাড়ি অধক্ষিপ্ত হবে। আর কোন যৌগটা আগে তৈরি হবে? একটা জিনিস দেখো, তুমি কিন্তু এখানে আয়োডিনটা যোগ করতেছো,
তো এইখানে কিন্তু দুইটার জায়গাতে ছড়াই ছিটাই কিন্তু Ag প্লাসও আছে, Hg2+ আছে। তো কোন যৌগটা আগে তৈরি হবে? বেসিক্যালি যার আয়োডিন আয়নটা কম লাগবে। কেন? কারণ যদি আয়োডিন আয়ন বেশি লাগে তাহলে আয়োডিন আয়নগুলো যুক্ত হয়ে ওই যৌগটা তৈরি হইতে বেশি সময় লাগবে, আর যার আয়োডিন আয়ন কম লাগবে তার ওই যৌগটা তৈরি হইতে কম সময় লাগবে। আর যদি কম সময় লাগে তাহলে সে তাড়াতাড়ি অধক্ষিপ্ত হবে। তাহলে বেসিক্যালি কনসেপ্ট এখানে বুঝো, এখানে কনসেপ্টটা কি, এখানে কনসেপ্টটা ধরাটাই হচ্ছে তোমার জরুরি। এই ম্যাথের কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে যে যৌগ তাড়াতাড়ি তৈরি হবে, যে যৌগ তাড়াতাড়ি তৈরি হবে সে তাড়াতাড়ি অধক্ষিপ্ত হবে, সে তাড়াতাড়ি অধক্ষিপ্ত, সে তাড়াতাড়ি অধক্ষিপ্ত হবে। অর্থাৎ কে তাড়াতাড়ি তৈরি হবে বলো তো? যার আয়োডিন, দেখো মেইনলি এখানে Hg+ এবং Ag+ এবং Hg2+ তো এই দ্রবণে মজুদ ছিল আগে থেকেই। তো বেসিক্যালি যে কে আগে তৈরি হবে সেটা নির্ভর করতেছে আয়োডিন কার কম লাগবে সেটার উপরে। যার আয়োডিন কম লাগবে সে তাড়াতাড়ি তৈরি হবে, যার আয়োডিন বেশি লাগবে সে স্লো তৈরি হবে, রাইট? কারণ তুমি চিন্তা করো যে তোমার ধরো সাপোজ একজনের 2 টাকা দরকার আর একজনের ধরো 500 টাকা দরকার, তো কার অভাব আগে পূরণ হবে? যার 2 টাকা দরকার তার, কারণ তার তো টাকা দরকার কম, সে তাড়াতাড়ি টাকাটা রিসিভ করে তার অভাবটাকে ফিল আপ করে ফেলবে। কিন্তু যার 500 টাকা দরকার তার কিন্তু অভাব পূরণেতে সময় লাগবে। তো মেইন কনসেপ্টটা এখানে এটাই যে যৌগটা তাড়াতাড়ি তৈরি হবে সে তাড়াতাড়ি অধক্ষিপ্ত হবে। অর্থাৎ যার আয়োডিন আয়ন, যার I- কম লাগবে সে তাড়াতাড়ি তৈরি হবে এবং আগে আগে অধক্ষিপ্ত হবে, এবং আগে আগে অধক্ষিপ্ত হবে। তো আমি আশা করতেছি তোমরা এই কনসেপ্টটা সবাই এখানে বুঝতে পারছো। খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ভাই, এই জিনিসটা আশা করি তোমরা এখানে ধরতে পারছো এবং বুঝতে পারছো। সো চলো এটাকে আমি বক্স করে দিই এখানে, কেমন? চলো এটাকে আমি বক্স করে দিই এখানে। ওকে ভাই, সো এটা খুবই মজার একটা জিনিস ছিল। তো চলো আমরা দেখি এখন মেইনলি কী হয় এখানে। তো আমরা এখন তাহলে মেইনলি আমরা যে এই জিনিসটা বের করবো যে কার আয়োডিন আয়নের ঘনমাত্রাটা কম লাগতেছে। যার কম লাগবে সে তাড়াতাড়ি তৈরি হবে, আর যে তাড়াতাড়ি তৈরি হবে তার অধক্ষেপ তাড়াতাড়ি ঘটবে। ওকে, একটা জিনিস দেখো, এখানে কিন্তু দ্রবণের আয়তন দেওয়া আছে আর হচ্ছে যে মোল সংখ্যা দেওয়া আছে। তাহলে আমি কিন্তু প্রত্যেকে চাইলে S বের করে ফেলতে পারি, ওই যে দ্রাব্যতাটা। তো S কত আসে আমরা সবাই জানি, S মানে কিন্তু S সূত্র কি জানি, N/V, যেখানে ভিটা লিটার এককে হয়। N এখানে দেওয়া 0.1 প্রত্যেকের, আর V হচ্ছে 1 লিটার দেওয়া, তাহলে এটা হবে 0.1 মোলার হবে, রাইট? আমরা কিন্তু এখানে Sটা আগে বের করে ফেলতে পারছি। তাহলে এখন চলো আমি এখানে যে এখানে আমার দুটা যৌগ দেওয়া আছে, একটা হচ্ছে AgI। তো AgI যৌগটাকে আমি যদি ভাঙি তাহলে মেইনলি এখান থেকে আমরা পাই Ag+ এবং আমরা পাই এখানে তোমার আয়োডিন মাইনাস। তাহলে এখানে তুমি যদি KSPটা বাইর করতে চাও, তো KSPটা তুমি কীভাবে বাইর করতে পারবা? KSP বাইর করতে পারবা তুমি এখানে এই Ag+ ঘনমাত্রা আর হচ্ছে আয়োডিন আয়নের ঘনমাত্রা। তো মেইনলি দেখো এই যে জিনিসটা যেটা AS যেটা বের করছো এটা আসলে কি? AS, এখানে N বসাইছো Ag+, আর V বসাইছো দ্রবণের। তাহলে মেইনলি এই Sটা কিন্তু Ag+ ঘনমাত্রা, রাইট? এই Sটা কি বলো তো? এই Sটা কিন্তু তোমার Ag+ ঘনমাত্রা। কেন? কারণ তুমি দেখো এখানে Ag+ মোল সংখ্যা বসাইছো আর দ্রবণের আয়তন বসাইছো। সেম ওইতে এটা কিন্তু দেখো এখানে এই Hg2+এরও কিন্তু মোল সংখ্যা সেমই 0.1, আর V তো তোমার 1 লিটারই দেওয়া আছে। তো এটাকে কিন্তু আমরা চাইলে আবার Hg2+ ঘনমাত্রাও বলতে পারি, রাইট? Hg2+ ঘনমাত্রা আমরা এটাকে চাইলে বলতে পারি। তার মানে এই যে আমরা এটা 0.1 মোলার বের করছি, এটা কিন্তু Ag+ ঘনমাত্রা আর Hg2+ ঘনমাত্রা। তো আমরা এখানে এই বিক্রিয়াটা এখান থেকে লিখতে পারি, আর অনুরূপভাবে আমি আরেকটা বিক্রিয়া লিখতে পারি। এখানে আমার আরেকটা যৌগ দেওয়া আছে যেটা হচ্ছে আমার Hgi2। তো এটা কীভাবে ভাঙবে ভাই? এটা যদি ভাঙতে চাও তাহলে Ag2+ আর তোমার এখানে 2 আয়োডিন মাইনাস। তাহলে এখানে তোমার যদি KSPটা লিখতে চাও, KSP, তাহলে KSP কত হবে? এখানে Hg2+ ঘনমাত্রা আর হচ্ছে যে আয়োডিন আয়নের ঘনমাত্রা, এটার উপর স্কোয়ার থাকবে, রাইট? তাহলে এখান থেকে দেখো এই যে এইটা তো আমার এই AgI এর KSP, AgI এর KSP দেওয়া আছে কত? 8.5 × 10⁻17। তাহলে এখানে বসাও 8.5 × 10⁻17 বসাও। Ag+ ঘনমাত্রা তুমি এখান থেকে কত বের করছো? 0.1 বের করছো। তো 0.1টাকে তুমি এখানে বসাও। তো এখান থেকে তুমি তাহলে আয়োডিন মাইনাসটা বের করো। তাহলে এখান থেকে তুমি যদি আয়োডিন মাইনাসটা বের করো তাহলে এটা কত আসবে দেখো তো। এখান থেকে এটা আসবে যে তোমার 8.5 × 10⁻17
ডিভাইডেড বাই 0.1, তো এটা আসছে 8.5 ইন্টু 10⁻16 মোলার। অর্থাৎ মানে তোমার হচ্ছে যে এই AgI উৎপন্ন করতে এত ঘনমাত্রার I মাইনাস দরকার, রাইট। তারপর তুমি যদি এখান থেকে বের করতে চাও, এখানে KSPটা দেওয়া আছে, করে দেখো KSPটা দেওয়া আছে এখানে 2.5 ইন্টু 10⁻26, আর এখান থেকে তুমি S বের করছো কত 0.1, এখান থেকে তুমি I মাইনাসের ঘনমাত্রা বের করো, এখান থেকে তুমি হচ্ছে যে ভাই I মাইনাসের ঘনমাত্রা বের করো স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি I মাইনাসের ঘনমাত্রা বের করতে চাও তাহলে এটা আসবে তোমার কাছে ফার্স্টে এই 2.5 ইন্টু 10⁻26 করো, ডিভাইডেড বাই তুমি 0.1 করো, এটাকে রুট ওভার করে দাও এরপরে, তাহলে আসছে এখানে 5 ইন্টু 10⁻13 মোলার। অর্থাৎ একটা জিনিস দেখো, এই ঘনমাত্রাটা কিন্তু কম আর এই ঘনমাত্রাটা কিন্তু এখানে বেশি। তাহলে এখন তুমি চাইলে কিন্তু এই যে I মাইনাসের মোল সংখ্যাটাও বের করে ফেলতে পারো। কীভাবে? মোল সংখ্যা এখানে কিন্তু আমরা লিখতে পারি S ইন্টু ভি, এটা তো আমার S বেড়ে গেছে, আমি ভি এই যে ভি যেটা আছে এটা দিয়ে গুণ করলে কিন্তু আমি এখানে এখন কী পেয়ে যাবো I মাইনাসের কোনো মোল সংখ্যা পেয়ে যাবো। মানে এই যে AgI এটার জন্য I মাইনাস কতটুকু লাগছে, S ইন্টু ভি করে দাও, তো S তো তুমি এখানে পেয়ে গেছো 8.5 ইন্টু 10⁻16, আর ভি তোমার এখানে 1, সো এটা আসবে তোমার কাছে 8.5 ইন্টু 10⁻16 মোল আসছে। আর সেম ওয়েতে তোমার এখান থেকে তুমি চাইলে কী বের করে ফেলতে পারো N অফ I মাইনাস, তার এটা কত আসবে S ইন্টু ভি আসবে, সো S তো তোমার এখানে 5 ইন্টু 10⁻13 আর ভি তোমার এখানে 1, তাহলে তোমার এখানে আসছে 5 ইন্টু 10⁻13 মোল। তাহলে একটা জিনিস তুমি ভালো করে লক্ষ্য করে দেখো তো ভাই, এই যে I মাইনাসটা কোথায় কম লাগছে, I মাইনাস কম লাগছে কিন্তু তোমার এখানে এই যে AgI তৈরি করতে কিন্তু I মাইনাসের পরিমাণে 10⁻16 এটা কিন্তু কম লাগছে। তাইলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু আমার AgIটা তৈরি করতে আয়োডিন কম লাগছে, তাহলে AgIটা তাড়াতাড়ি তৈরি হবে আর AgIটা তাড়াতাড়ি আগে অধক্ষিপ্ত হবে, ওকে, অর্থাৎ Ag প্লাসটা তাড়াতাড়ি অধক্ষিপ্ত হবে। চলো আমি তাহলে নেক্সট পৃষ্ঠা লিখে নিয়ে যাই অঙ্কটাকে। তাহলে আমরা এখানে বলবো যে এখানে এই আয়োডিন লাগছে মানে তোমার ইয়াতে কতটুকু লাগছে AgIতে 8.5 ইন্টু 10⁻16 মোল, 8.5 ইন্টু 10⁻16 মোল, এটা কোথায় লাগছে ভাই AgI তৈরি করতে লাগছে। আর তোমার আয়োডিনটা ওই যে AsGI তৈরি করতে কতটুকু লাগছে 5 ইন্টু 10⁻13 লাগছে, হচ্ছে 5 ইন্টু 10⁻13 মোল লাগছে। এটা কি তৈরি করতে লাগছে AsGI তৈরি করতে লাগছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি অর্থাৎ AgI তৈরি করতে I মাইনাসের পরিমাণ কম লেগেছে, I মাইনাসের পরিমাণ কম লেগেছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে সুতরাং যেহেতু কম লাগছে তাহলে সুতরাং AgI বা এই যে Ag প্লাস যেটা ছিল আগে অধক্ষিপ্ত হবে, তো তোমাকে এটাই বেসিক্যালি জিজ্ঞেস করছে কে আগে অধক্ষিপ্ত হবে। আমি আশা করতেছি তোমরা এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো, কে আগে অধক্ষিপ্ত হবে। এটা খুবই মজার একটা ম্যাথ ছিল এবং ইজি ম্যাথ ছিল, কঠিন একটা ম্যাথ ছিল না। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো এখানে। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা আসছে তোমার এখানে বুয়েট 2018-19 সালে। সো চলো আমরা এই অঙ্কটা দেখে আসি। এখানে কি বলতেছে, 200 ml 1.3 ইন্টু 10⁻³ মোলার ঘনমাত্রার সিলভার নাইট্রেট দ্রবণের সাথে 100 ml 4.5 ইন্টু 10⁻5 মোলার ঘনমাত্রার Na2S দ্রবণ মিশানো হলো, এতে কি কোনো অদক্ষেপ পড়বে, যুক্তি দাও। আর এখানে KSP দেওয়া আছে। এটা তো এটা মেনলি তোমার হচ্ছে যে Ag2S এর KSP, এটা তোমার এখানে মেনলি কার KSP Ag2S। আমি কীভাবে বুঝছি বলবো, কীভাবে বুঝছি এটা Ag2S এর, যদি দেওয়া নেই আমি সেটা তোমাকে এখানে বলবো, টেনশন নিও না। তাহলে এখানে আমরা কোয়েশনটাকে চলে একবার অ্যানালাইসিস করি। কোয়েশনটা বলতেছি কি যে তোমার কাছে একটা সিলভার নাইট্রেটের দ্রবণ ছিল, যেই দ্রবণের বৈশিষ্ট্য দেওয়া আছে, এটার সাথে তুমি একটা সোডিয়াম সালফেটের দ্রবণ মিশাচ্ছ, যেই দ্রবণের বৈশিষ্ট্য তোমাকে দেওয়া আছে। তো মিশানোর পরে অদক্ষেপ পড়বে কিনা জিজ্ঞেস করা হয়েছে। তো এর অদক্ষেপ পড়বে কিনা বের করার জন্য আমরা কী করি, আমরা KIP বের করি। তো চলো আমি তোমাকে দেখাই চিত্র আকারে জিনিসটা। আসো এখানে, চলো আমরা ফার্স্টে তোমার একটা পাত্রকে নিয়ে আসো। তো চলো আমি এখানে একটা পাত্রকে নিই, ওকে। তো চলো আমরা এখানে প্রথমে একটা পাত্রকে নিছি। তো চলো সেম পাত্র আরেকটা থাকবে এখানে, এই দুটোকে মিশানোর পর আমি নতুন একটা পাত্রে ডালছি এটাকে, এখানে একটা পাত্র থাকবে তোমার এখানে। তাহলে দেখো তোমার এখানে প্রথম পাত্রে কি লেখা আছে, প্রথম পাত্রে আছে কিন্তু সিলভার নাইট্রেট। তাহলে প্রথম পাত্রে আছে তোমার সিলভার নাইট্রেট, আর সিলভার নাইট্রেটের এখানে আয়তন দেওয়া আছে কতটুকু
200 ml, আর এটার এস দেওয়া আছে কতটুকু 1.3 ইন্টু 10⁻³ মোলার। আর সেকেন্ড পার্টটা তোমার কি রাখা আছে, এখানে সোডিয়াম সালফেট রাখা আছে। তারপর এখানে তোমার হচ্ছে ভি দেওয়া আছে কতটুকু 100 ml, ভি দেওয়া আছে তোমার কাছে এখানে 100 ml। আর এরপরে তোমার এখানে এস দেওয়া আছে কতটুকু 4.5 ইন্টু 10⁻5 মোলার দেওয়া আছে। তো তুমি দুটাকে মিশাইছো, মিশিয়ে তৃতীয় পাত্রে ঢালছো। তো তৃতীয় পাত্রে তাহলে আয়তন কত হবে, তৃতীয় পাত্রটা আয়তন হবে দেখো এখানে 200 ml আর এখানে 100 ml, তাহলে দুইটাকে তুমি মিশাইছো, তাহলে তৃতীয় পাত্রের আয়তন কিন্তু হবে 300 ml। ওকে, তো তৃতীয় পাত্রে তোমার কী কী থাকবে, তৃতীয় পাত্রে তুমি যদি দেখো তুমি কিন্তু এখানে বেসিক্যালি সিলভার নাইট্রেট আর সোডিয়াম সালফেটকে তুমি এখানে মিশাচ্ছ Na2S কে। তো এখানে মেইনলি যে যোগটা তৈরি হবে সেটা হচ্ছে যে সিলভারের সাথে তোমার সালফেট বিক্রিয়া করবে, Ag2S তৈরি করবে, আর এখানে সোডিয়াম নাইট্রেট তৈরি করবে। তাহলে এখন ভালো করে লক্ষ্য করে দেখো এই জুড়ে যোগ এখানে তৈরি হয়েছে, তাহলে 3 নম্বর পাত্রে কে থাকবে, এই সিলভার 2S থাকবে আর সোডিয়াম নাইট্রেট থাকবে। কিন্তু কেমন, কারণ এই দুটো তো এটা ছিল 1 নম্বর পাত্রে, এটা ছিল তোমার 2 নম্বর পাত্রে, এই দুটো বিক্রিয়া করে এই দুটো জিনিস তৈরি করছে, তাহলে 3 নম্বর পাত্রে কিন্তু এইটা থাকবে এবং এটা থাকবে। তো এখানে যে হয় যে ঘটনাটা ঘটে, সোডিয়াম নাইট্রেটটা নর্মালি দ্রবণীয় লবণ হয়, এটার অদক্ষেপ পড়ে না, এটা নর্মালি কী হয় বলো তো দ্রবণীয় হয়, তো এটার অদক্ষেপ পড়ে না। তাহলে অদক্ষেপ পড়তে পারে কার, সিলভার 2S-এর। তাহলে মেইনলি এখানে যেটা তাহলে KSP দেওয়া আছে মাস্ট বি, তাহলে সেটা কার হবে, তাহলে সিলভার 2S-এর হবে। তাহলে জিনিসটা বুঝো, নর্মালি সোডিয়ামের যে লবণগুলা তাদের নর্মালি অদক্ষেপ পড়ে না, খুব কমই পড়ে, যদি তুমি একদম অতিরিক্ত করে ফেলো তাইলেই পড়ে, নর্মালি পড়ে না। সোডিয়াম লবণগুলো নর্মালি দ্রবণীয় হয়। তো এখানে তাহলে বাকি আছে কি, অদক্ষেপ পড়ার মতো চান্স আছে কার, সিলভার 2S-এর। তাহলে এখানে বেসিক্যালি KSP যেটা দেওয়া, যদিও কোয়েশ্চনে আসলে আরও ভালো করে বলে দেওয়া দরকার ছিল এই KSPটা কার, তারপরও যেহেতু এটার অদক্ষেপ নর্মালি পড়ে না, তাহলে আমরা এখানে ধরে নিব এটা আমার Ag2S-এর মানে KSP এখানে দেওয়া আছে। কেমন, আচ্ছা, তাহলে মেইনলি আমাকে চেক করতে হবে যে এই Ag2S-এর এই পাত্রে KIP-টা কত। তো আমি চেক করে দেখবো এরপরে তোমার KIP-টা এটা থেকে বেশি আসে নাকি কম আসে। তো যদি বেশি আসে তাহলে অদক্ষেপ পড়বে, আর যদি বেশি না আসে তাহলে অদক্ষেপ পড়বে না। ওকে, এটাই হচ্ছে আমাকে বের করতে বলছে। তো খুবই সহজ অঙ্ক। তো তুমি কিভাবে চেক করবা, তাহলে আমার মেইনলি কনসার্ন কিন্তু Ag2S-কে নিয়ে। Ag2S-টাকে তুমি যদি ভাঙো, তো এখান থেকে তুমি কি পাবা, Ag2S-টাকে তুমি যদি ভাঙো তাহলে তুমি কিন্তু এখান থেকে পাবা 2Ag+ আর S2-। তো মেইনলি তোমাকে যেটা করতে হবে, তুমি যদি এটা KIP বের করতে চাও তাহলে এখানে তোমাকে মেইনলি বের করতে হবে Ag+-এর ঘনমাত্রা বের করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে এবং S2-এর ঘনমাত্রা দিয়ে গুণ দিতে হবে। তবে মাথায় রাখতে হবে এটা যদি তোমার প্রথম পাত্র হয়, এটা যদি তোমার দ্বিতীয় পাত্র হয়, এটা যদি তোমার তৃতীয় পাত্র হয়, তো খেয়াল করে দেখো তুমি কিন্তু তৃতীয় পাত্রে KIP বের করতেছো, তাহলে এখানে কিন্তু তৃতীয় পাত্রে Ag+-এর ঘনমাত্রা লাগবে, তৃতীয় পাত্রের S2-এর ঘনমাত্রা লাগবে, রাইট। প্রথম পাত্রটা কিন্তু নিলে কিন্তু চলবে না, তোমাকে যেটা করতে হবে তৃতীয় পাত্রে Ag+-এর ঘনমাত্রা লাগবে। এখন তুমি ঘনমাত্রা কীভাবে বের করতে পারো, S বের করতে পারো N/V দিয়ে। তো তৃতীয় পাত্রের আয়তন তো তুমি জানো, তৃতীয় পাত্রের আয়তন তুমি জানো, তাহলে তোমাকে বের করতে হবে তৃতীয় পাত্রে মেইনলি Ag+-এর মোল সংখ্যা কত, এটা তোমাকে বের করতে হবে। একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এখানে তাহলে আমার দুইটা আয়নকে নিয়ে আমার কিন্তু সোডিয়াম নাইট্রেটকে নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কারণ সোডিয়াম নাইট্রেট আমরা জানি দ্রবণীয় হয়, তো এটার KSP নিয়েও আমার চিন্তা করতে হচ্ছে না, আমার মেইনলি চিন্তা করতে হচ্ছে তাহলে Ag2S-কে নিয়ে। আর Ag2S-এর মধ্যে দুইটা আয়ন আছে, একটা Ag+ একটা S2-। কে আছে, একটা আছে তোমার কাছে Ag+ আছে, একটা তোমার কাছে আছে S2- আছে, মেইনলি এই দুইটাকে নিয়ে আমার টেনশন করতে হচ্ছে। তো খেয়াল করে দেখো এখানে Ag+টা কোত্থেকে আসছে, মানে আমি এখানে বের করতে, আমার কি বের করতে হবে, এই তৃতীয় পাত্রের মধ্যে Ag+-এর ঘনমাত্রা বের করতে হবে। তো তৃতীয় পাত্রে Ag+-এর আমরা ঘনমাত্রা সূত্র কি জানি, N/V জানি। তো তৃতীয় পাত্রের আয়তন তো অলরেডি আমার জানা আছে, তাহলে মেইনলি বের করতে হবে আমার তৃতীয় পাত্রে Ag+-এর আমার মোল সংখ্যাটা বের করতে হবে। এখন চিন্তা করে দেখো তো এই যে Ag+টা আসছে কোত্থেকে, Ag+টা আসছে কিন্তু তোমার প্রথম পাত্র থেকে। Ag+টা আসছে কোত্থেকে বলো তো, প্রথম পাত্র থেকে, অর্থাৎ প্রথম পাত্রে Ag+-এর যে মোল সংখ্যা সেম পরিমাণ মোল সংখ্যা কিন্তু তোমার তৃতীয় পাত্রে Ag+-এর মোল সংখ্যা থাকবে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই তাহলে প্রথম পাত্রে Ag+-এর ঘনমাত্রা আর তৃতীয় পাত্রে Ag+-এর ঘনমাত্রা সেম হবে না কেন, কারণ দেখো প্রথম পাত্রে আয়তন কিন্তু 200 ml ছিল, তৃতীয় পাত্রে কিন্তু আয়তন তোমার 300 ml হয়ে গেছে, একটু কম গাঢ় হয়ে গেছে, তাহলে ঘনমাত্রা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস তুমি চিন্তা করো তো, উপাদান যেগুলো মেইন যে কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয় নাই, মানে এখানে যে পরিমাণ দ্রব ছিল সেম দ্রবটা কিন্তু তুমি এখানে মিশাই দিছো, তো ওই যে কন্টেন্ট বা উপাদানটা কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে, সেটা ঠিক আছে, কারণ আয়তন চেঞ্জ হয়ে গেছে। কেমন, তাহলে মেইনলি তোমাকে যেটা বের করতে হবে
এই যে তৃতীয় পাত্রে যদি এজি প্লাসের ঘনমাত্রা বের করতে চাও, তাহলে তৃতীয় পাত্রে কতটুকু মোল সংখ্যা আছে এজি প্লাসে সেটা দেখতে হবে। এজি প্লাসের মোল সংখ্যা আসছে কোত্থেকে? প্রথম পাত্র থেকে। তাহলে তোমাকে বেসিক্যালি চেক করতে হবে প্রথম পাত্রে এজি প্লাসের মোল সংখ্যা কত আছে। তাহলে কীভাবে চেক করবা? তো দেখো, প্রথম পাত্রে এই AgNA3 এই যৌগটার ভি দেওয়া, এস দেওয়া। তাহলে আমি এখানে এই যে লিখতে পারি কি, N ইজ ইকুয়াল টু এস অফ এস ইন্টু ভি। তাহলে এখানে এস দেওয়া কত? 1.3 ইন্টু 10⁻³ দেওয়া, আর ভি দেওয়া কত? 200 ml কে আমরা 0.2 লিটার লিখতে পারি। তাহলে এখানে কত আসবে দেখো, 1.3 ইন্টু 10⁻³ ইন্টু 0.2। সো এটা আসছে তোমার কাছে 0.00026 মোল আসছে। কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা কার মোল সংখ্যা বলো তো? এটা কিন্তু তোমার এই যে আয়তনটা দেওয়া ছিল AgNO3 এর, এস দেওয়া ছিল AgNO3 দ্রবণে। তাহলে এই যে মোল সংখ্যা যেটা পাইছো এটাও কিন্তু তোমার কার হবে? AgNO3 এর হবে, AgNO3 এর হবে। কিন্তু আমার কিন্তু AgNO3 এর মোল সংখ্যা লাগবে না, আমার লাগবে Ag প্লাসের মোল সংখ্যা। কীভাবে বের করতে পারি? AgNO3টাকে তুমি যদি ভাঙতে চাও, এটা দেখো তো ভেঙে কি হয়, Ag প্লাস আর NO3 মাইনাস হয়। তাহলে এটার যদি 1 মোল থাকে এটারও কিন্তু 1 মোলই হবে, রাইট? কারণ 1 মোল থেকে 1 মোল পাচ্ছ। তাহলে এটার মোল সংখ্যা যত হবে এটার মোল সংখ্যা তত হবে। এটা তুমি স্টোইকিওমেট্রি দিয়েও বের করতে পারো। স্টোইকিওমেট্রি কি জিনিস সেকেন্ড ইয়ার চ্যাপ্টার 3-তে পড়বা, এখন টেনশন নেওয়ার কিছু নাই। কিন্তু এখন এটা জেনে রাখো 1 মোল থেকে তুমি 1 মোল পাচ্ছ, তার মানে সিলভার নাইট্রেটের যা মোল সংখ্যা হবে সিলভারের মোল সংখ্যাও তাই হবে, অর্থাৎ সেটা কত হবে? 0.00026 মোল হবে। তাহলে আমরা কিন্তু এখন চাইলে তৃতীয় পাত্রে আমরা কিন্তু চাইলে এখন এই যে তোমার Ag প্লাসের ঘনমাত্রাটা বের করে ফেলতে পারি। সেটা কত আসবে দেখো, মোল সংখ্যা তো চেঞ্জ হবে না, মোল সংখ্যা তো প্রথম পাত্রে যা ছিল তৃতীয় পাত্রে ঠিক তাই যাবে, কিন্তু তৃতীয় পাত্রে আয়তন হচ্ছে 0.3, 300 ml বসাইতে হবে। তাহলে যদি করো এটা, তাহলে কত আসবে এখানে? আমি যদি সাইন্টিফিক মোডে নিয়ে যাই তাহলে আসবে 8.667 ইন্টু 10⁻⁴ মোলার আসছে, রাইট? সেম কাজটা তোমার এখানে দ্বিতীয় পাত্রের এই যে S2 মাইনাসের জন্য করতে হবে, কারণ এখানে যে S2 মাইনাসটা বেসিক্যালি এটা তো আস্তে আস্তে করতে গিয়ে দ্বিতীয় পাত্র থেকে আসতেছে। তাহলে তোমাকে হচ্ছে তৃতীয় পাত্রে S2 মাইনাসের ঘনমাত্রা বের করতে হবে। তো আয়তন তো তুমি জানো, তাহলে বের করতে হবে বেসিক্যালি তৃতীয় পাত্রে কতটুকু মোল আসছে। তাহলে ওটা বের করতে পারবা আগে। দ্বিতীয় পাত্রে যদি তুমি মোল সংখ্যাটা বের করতে পারো, সেই মোল সংখ্যাই তো তোমার তৃতীয় পাত্রে গেছে। তাহলে তোমার মেনলি বের করতে হবে দ্বিতীয় পাত্রে মোল সংখ্যাটাকে নিয়ে, কেমন? তাহলে যদি বের করো দ্বিতীয় পাত্রে S ইন্টু ভি যদি করো, দ্বিতীয় পাত্রে S করে দেওয়া 4.5 ইন্টু 10⁻⁵ দেওয়া, ভি দেওয়া 100 ml মানে 0.1 লিটারে যদি নিয়ে যাও, তাহলে 4.5 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.1, সেটা আসবে 4.5 ইন্টু 10⁻⁶ আসছে, 4.5 ইন্টু 10⁻⁶ মোল আসছে। তো বুঝতে হবে এটা কার মোল? এটা কিন্তু তোমার হচ্ছে ভাই Na2S এর মোল। কেন? কারণ এখানে যে S আর ভি দেওয়া এটা কিন্তু Na2S এর। তাহলে এখানে যে মোল সংখ্যাটা পাইছো এটা কিন্তু Na2S, কিন্তু আমার কিন্তু মোল সংখ্যা লাগবে S2 মাইনাসের। তো Na2Sটাকে তুমি যদি ভেঙে লিখতে চাও, Na2S এটাকে তুমি কি লিখতে পারো? 2Na প্লাস আর S2 মাইনাস। একটা জিনিস দেখো, এখানে যদি 1 মোল থাকে এখানেও কিন্তু 1 মোল, কিন্তু এখানে যদি 1 মোল থাকে তাহলে এখানে কিন্তু 2 মোল। তো এটা তো আমার সোডিয়াম প্লাস তো লাগতেছে না, আমার তো S2 মাইনাস লাগতেছে। তাহলে এখানে 1 মোল থাকলে এখানে 1 মোল, অর্থাৎ এখানে যত মোল থাকবে এখানেও ঠিক তত মোলই থাকবে। এটা চাইলে তুমি ইজিলি স্টোইকিওমেট্রি দিয়ে বের করতে পারো। তার মানে N অফ S2 মাইনাস ইকুয়াল টু N অফ বেসিক্যালি Na2S হবে, আর এটা বেসিক্যালি কত হবে এখানে? 4.5 ইন্টু 10⁻⁶ হবে, 6 মোল। তাহলে চলো আমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাই। আমরা তাহলে এখন মেনলি বের করে ফেলতে পারি তৃতীয় পাত্রে তোমার হচ্ছে যে এখানে ওই যে S2 মাইনাসের ঘনমাত্রা কত হবে। তাহলে এখানে আমরা মেনলি বের করতে পারি তৃতীয় পাত্রে এই যে S2 মাইনাসের ঘনমাত্রা কত হবে। তাহলে সেটা কত হবে? এই যে এটার মোল সংখ্যা তুমি কত বের করছো এখানে? এটার মোল সংখ্যা বের করছো তুমি 4.5 ইন্টু 10⁻⁶। তাহলে মোল সংখ্যা বের করছো তুমি এখানে 4.5 ইন্টু 10⁻⁶। আর এটার তোমার আয়তন দেওয়া ছিল কত? 300 ml। তৃতীয় পাত্রে দেখো আয়তন দেওয়া 300 ml, সেখানে তুমি 0.3 বসাও। সো এখানে তোমার যেটা আসবে এটা 0.3 দিয়ে ভাগ করে দাও, সো এটা আসবে 1.5 ইন্টু 10⁻⁵ মোলার। এটা আসছে তৃতীয় পাত্রে, কেমন? তৃতীয় পাত্রে তোমার ঘনমাত্রা চলে আসছে। তাহলে এখন তৃতীয় পাত্রে তুমি ঘনমাত্রা জানো, তাহলে Ag প্লাসের ঘনমাত্রাও জানো, S2 মাইনাসের ঘনমাত্রা জানো। তাহলে এখন তুমি তৃতীয় পাত্রে ইজিলি চাইলে KIPটা বের করে ফেলতে পারো। KIP কার KIP বের করতেছিলা? ওই যে Ag2S এর, রাইট? তো Ag2Sটাকে তুমি ভেঙে লিখতে পারো 2Ag প্লাস আর S2 মাইনাস। তাহলে এখানে লিখতে পারো Ag প্লাসের ঘনমাত্রা
আর যেহেতু আগে 2 আছে এটার স্কোয়ার বসবে S2 মাইনাস এর ঘনমাত্রা। তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখা, জি প্লাসের ঘনমাত্রা কত পাইছো তুমি এখানে? এই যে 8.667 ইন্টু 10 ইনভার্স 4 পাইছো এখানে 8.667 ইন্টু 10 ইনভার্স 4 পাইছো, আর এখানে স্কোয়ার আছে এটার। আর S2 মাইনাস এর ঘনমাত্রা কত পাইছো এখানে? 1.5 ইন্টু 10 ইনভার্স 5 পাইছো। তো গুণফল করো, এটা কত আসবে দেখো, ইন্টু 8.667 ইন্টু 10 ইনভার্স 4 এটার স্কোয়ার। তাহলে এটা আসছে আমার কাছে ভাই 1.1267 ইন্টু 10 ইনভার্স 11। ওকে, তো একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, কেএসপি কিন্তু অনেক ছোট। এখানে এখানে আমার কেএসপিটা দেওয়া আছে কত? কেএসপিটা দেওয়া আছে তোমার 1.6 ইন্টু 10 ইনভার্স 49, 1.6 ইন্টু 10 ইনভার্স 49। তাহলে আমরা বলতে পারি সুতরাং আমার কেআইপিটা কিন্তু অনেক বড় কেএসপি থেকে, অর্থাৎ যদি কেআইপিটা বড় অর্থাৎ AG2S এর অদক্ষেপ তৈরি হবে, AG2S এর অদক্ষেপ পড়বে। বেসিক্যালি এটাই কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে অদক্ষেপ পড়বে কি না, এটা চেক করো কেমন। এই যে দেখো অদক্ষেপ পড়বে কি না যুক্তি দাও, তাহলে এখানে কিন্তু অদক্ষেপ পড়বে, এটা তোমার হচ্ছে আনসার। তো এগুলো থেকে ঘাবড়ানোর কিছু নাই, ম্যাথগুলো একটু বড়, তবে তোমার তো পরীক্ষা চিত্রিত রাখার দরকার নাই, সো তোমার এত স্পেসও যাবে না, তো টেনশন নেওয়ার কিছু নাই কেমন। আশা করি তুমি অঙ্কটা এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, এটা তো ইজি ছিল। নেক্সট অঙ্কটা চলো দেখে আসো আমরা এখানে। নেক্সট অঙ্কটা আমাকে বলতেছে AgCl এর দ্রাব্যতার গুণফল এত হইলে উহার দ্রাব্যতা 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কত হবে। তো খুবই সিম্পল একটা জিনিস, এটা তোমার সময়ায়ন প্রভাবের অঙ্ক বেসিক্যালি। এখানে বলতেছে কি, এই যে যদি আমি সলিউশন করতে চাই, এখানে মেনলি আমাকে বলা হচ্ছে AgCl এটা যেটা আছে এটা দ্রাব্যতা গুণফল দেওয়া আছে তোমার কাছে এত। তো উহার দ্রাব্যতা মানে AgCl এর দ্রাব্যতা 0.1 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কত হবে। তো AgClটাকে তুমি যদি ভাঙতে চাও, তাহলে কি হয়, Ag প্লাস হয় এবং Cl মাইনাস হয়। তাহলে যদি S হয় এটাও S হবে, এটাও S হবে। আর এটার দ্রাব্যতা সোডিয়াম ক্লোরাইড দ্রবণে জিজ্ঞেস করছে। সোডিয়াম ক্লোরাইডটাকে তুমি যদি ভাঙো তাহলে সোডিয়াম আয়ন আর এবং তুমি এখানে ক্লোরিন আয়ন পাবা। এটা কিন্তু 0.1 মোলার দেওয়া আছে, তাহলে এটাও 0.1 মোলার হবে, এটাও তোমার তাহলে 0.1 মোলার হবে। তার মানে বলতেছে এই যে AgCl এটা দ্রাব্যতা তোমার হচ্ছে যে এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণে কত হবে। এখানে কিন্তু সময়ায়ন প্রভাবের ব্যাপার স্যাপার আসবে, কেন? কারণ এখানে Cl দেখো এখানেও আছে, Cl তোমার এখানেও আছে কেমন। তাহলে এখানে আমাদের টোটাল Cl মাইনাসের ঘনমাত্রা কত হবে? S প্লাস 0.1, কিন্তু Ag প্লাসের ঘনমাত্রা কত হবে? Sই থাকবে। আর এটাই আমাকে বের করতে বলছে যে দ্রাব্যতা কত। তাহলে আমরা সবাই জানি KSP অফ, যদি আমি AgCl লিখতে চাই তাহলে যেটা ইকুয়াল টু আসবে আমার কাছে Ag প্লাসের ঘনমাত্রা এবং Cl মাইনাসের ঘনমাত্রা। তাহলে KSP তো চেঞ্জ হবে না, KSP দেওয়া আছে 1.0 ইন্টু 10 ইনভার্স 10, আর Ag প্লাসের ঘনমাত্রা S, আর এটা হচ্ছে S প্লাস 0.1। তাহলে আসবে তুমি যদি গুণ করো S স্কোয়ার আসবে, 0.1 S আসবে মাইনাস 10 ইনভার্স 10 হয়ে যাবে, এটা ইকুয়াল টু 0। তাহলে ক্যালকুলেটারে যদি সলভ করো তুমি S পেয়ে যাবে বেসিক্যালি, আর Sটাই তোমাকে বের করতে বলছে। তাহলে চলো সলভ করি আমরা। 0.1 মাইনাস 10 ইনভার্স 10, এটা আসছে আমার কাছে এখানে তোমার 9.119999 10 ইনভার্স 10, অর্থাৎ মানে তুমি লিখতে পারো এটাকে চাইলে 9.999 ইন্টু 10 ইনভার্স 10 মোলার লিখতে পারো। চাইলে তুমি এটাকে সংক্ষেপে এটাকে 10 লিখে মানে আলটিমেটলি জিনিসটাকে তুমি চাইলে শুধু 10 ইনভার্স 9 মোলারও লিখতে পারো। কেমনে? এটাকে চাইলে তুমি 10 লিখতে পারো, 10 ইন্টু সামথিং মানে কত, 10 ইনভার্স 9 হয়ে যাবে, 1 ইন্টু 10 ইনভার্স 9। এটাকেও লিখতে পারো, এটাও লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা। তো এটা হচ্ছে আমার এখানে আনসার। এটাই আমাকে বের করতে বলছে দ্রাব্যতা কত হবে কেমন। আশা করি তুমি নর্মালি বুঝতে পারছো জিনিসটা আমরা অঙ্কটা কীভাবে করছি। এখানে সময়ায়ন প্রভাব কেন হবে, কারণ এখানে সেম আয়ন আছে, Cl এবং Cl সেম আয়ন। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটা দেখে আসো আমরা এখানে কী বলতেছে। এই অঙ্কটা আমাকে এখানে বলতেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা 80 হলে ওই তাপমাত্রায় 101 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগবে। খুবই সহজ অঙ্ক, মেনলি তোমার এখানে কী বলতেছে আমি দেখাই। তো এগুলোর জন্য অনেকে তোমার চোরাই শর্টকাট শিখায়, আমি বলবো চোরাই শর্টকাট শিখিও না, কারণ অঙ্ক যদি একটু পেঁচাই দেয় তো ওই শর্টকাট আসলে অ্যাপ্লাই হয় না, তো তুমি আসলে তখন বিপদে পড়বা। আর এগুলো খুব কম সময়ে MCQতে আসে, তো MCQ যদি শর্টকাট শিখতে পারো, কিন্তু আমি শর্টকাট আসলে শিখাই না, আমি তোমাকে ফুল প্রসিডিউরে করাই দিব কেমন। ফুল প্রসিডিউরটা খুব কোডিং কিছু না ভাই, একটাই সিম্পল লাইন, দ্রাব্যতা মানে কি 100 গ্রাম দ্রাবকে
সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে, তাই দ্রাব্যতা। আর কিচ্ছু কোনো মনে রাখার দরকার নাই। মানে মেইন কনসেপ্ট হচ্ছে কি এখানে দ্রাব্যতা। যদি তুমি মেইন কনসেপ্টটা দেখতে চাও, দ্রাব্যতার মেইন কনসেপ্ট হচ্ছে তোমার এখানে ভাই 100 গ্রাম দ্রাবকে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রবীভূত থাকতে পারে তাই ওই দ্রবের দ্রাব্যতা। সিম্পল কনসেপ্ট, এটাই মনে রাখলেই চলবে, তোমার বাকি কিছু মনে রাখার দরকার নেই, কোনো শর্টকাট মনে রাখার দরকার নাই। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটা দেখে আসো। শর্টকাট ছাড়াই আমরা অঙ্ক করতেছি ভাই, দ্রাব্যতার একটা মতো আমরা শর্টকাট অ্যাপ্লাই করি নাই এবং আমরা করবো না। আমরা দেখবো শর্টকাট ছাড়াই সব অঙ্ক করা সম্ভব। শর্টকাট করলে আসলে বিপদে পড়বা। সোজা বাংলা হচ্ছে এটা। কেমন? তারাও এটাকে তো আমি বক্স করে দিই। ওকে ভাই, তাহলে দেখো এখন তোমার এখানে বলতেছে কি যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, তো আমার এখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, এই কোনো একটা দ্রবের দ্রাব্যতা 80। তো এখানে বলে দিচ্ছে আমার এখানে দ্রাব্যতা 80। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে তোমার যদি দ্রাবক যদি 100 গ্রাম থাকে, তাহলে দ্রাব্যতা 80 মানে হচ্ছে দ্রব আছে 80 গ্রাম। তাহলে তোমার কাছে দ্রবণের ভর কতটুকু হবে? আমরা সবাই জানি দ্রব প্লাস দ্রাবক হয়, অর্থাৎ 180 গ্রাম হবে। ওকে, আমাকে বলছে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগে। তাহলে তুমি এইভাবে বের করে ফেলো যে 1000 গ্রাম মানে 1 কেজি মানে তো 1000 গ্রাম, মানে তোমার আগে 180 দিয়ে হিসাব করো, রেফারেন্স যেহেতু এটা, তাহলে আমরা বলতে পারি 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব প্রয়োজন কতটুকু? 80 গ্রাম, তাই না ভাই? এই যে দেখো 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, কারণ 180 বাইসি গ্রাম নেই, এই দুটোকে যোগ করে দাও, তাহলে তো 180 হয়। তাহলে 180 গ্রাম দ্রবণে তোমার দ্রব আছে 80 গ্রাম, তাহলে তোমার কাছে এখানে কতটুকু? 1000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম হয়। তাহলে 1000 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব প্রয়োজন কতটুকু? 80 × 1000 ডিভাইডেড বাই 180 করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে এখানে। ডিভাইডেড বাই 180 করে দাও, 180 গ্রাম। তাহলে এখানে কত আসবে দেখো, এটা আসবে তোমার 80 × 1000 ডিভাইডেড বাই 180, সেটা আসছে আমার কাছে 400। যদি আমি নর্মাল মোডে নিয়ে যাই, 444.44 গ্রাম। তো তুমি যদি সুতরাং দ্রাবক প্রয়োজন বের করতে চাও, মানে দ্রাবক কতটুকু দরকার, সেক্ষেত্রে তোমার কী করতে হবে? টোটাল দ্রবণ থেকে বাদ দিতে হবে 1000 মাইনাস 444.44, অর্থাৎ 1000 থেকে তোমার আনসারটাকে বাদ দিতে হবে। তাহলে তোমার এখানে আসছে 555.556। বা বাদ কেন দিছো? কারণ দ্রবণের ভর থেকে তুমি যদি দ্রবটা বাদ দিতে তাহলে তুমি দ্রাবক পেয়ে যাবা, রাইট? আমরা তো সিম্পল সূত্র জানি যে দ্রবণ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক হয়। তো এখান থেকে আমরা দ্রাবকটা বের করে ফেলছি। তাহলে একটা আনসার হচ্ছে আমার কাছে এটা। এতটুকু আমার দ্রব দরকার আর এতটুকু আমার দ্রাবক দরকার। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমার একটা আনসার, এটা হচ্ছে আমার আরেকটা আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই, দেখি নেক্সট অঙ্ক আমাদের কী দিচ্ছে এখানে। আমরা আসলে নেক্সট অঙ্কটাতে যাই। চলো আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমাদের অনেকেরই কলেজের পরীক্ষায় আসছে এবং এটা নিয়ে তোমরা অনেকে কনফিউশনে আসো। তো আমি চেষ্টা করবো যে এটাকে একদম কারেক্ট ওয়েতে করাই দেওয়ার। কোনো শর্টকাট আমরা এখানে অ্যাপ্লাই করবো না, শর্টকাট অ্যাপ্লাই করা ছাড়াই আমরা অঙ্কটা দেখবো। তো বেসিক্যালি এখানে কী হয়েছে দেখো, এখানে বলতেছে যে একটা লবণ আছে, যে লবণের নাম হচ্ছে XY। তো এটাকে তুমি 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা দ্রবণের মধ্যে ঢালছো। তো এই দ্রবণটার মধ্যে, এটা একটা সম্পৃক্ত দ্রবণ, এখানে 130 গ্রাম পানি আছে। দেখো একটা জিনিস, পানি কিন্তু দ্রাবক, পানি কিন্তু দ্রবণ না। এখানে এটা সম্পৃক্ত দ্রবণ এবং এই দ্রবণের মধ্যে 130 গ্রাম পানি আছে। এটার মানে হচ্ছে যে এই সম্পৃক্ত দ্রবণটার মধ্যে 130 গ্রাম দ্রাবক আছে। দেন সেটাকে তুমি উত্তপ্তকরণ করছো, উত্তপ্তকরণ করে তুমি 32 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেছো, কারণ 28 ডিগ্রি ছিল, এখন তুমি তাপমাত্রা বাড়ায় 32 ডিগ্রি নিয়েছো এবং 100 তুমি লবণ পাইছো এখানে।
আর এখানে এক্সজেড নামক আর একটা যৌগ দেওয়া, ওই এক্সজেডে তোমার এখানে দ্রবণ দেওয়া আছে। তো ফার্স্ট কোয়েশ্চনে গ নম্বরের জন্য আমার তৃতীয় দ্রবণটা আমার দরকার নাই, এটা আমি নেক্সট আমরা দেখবো জিনিসটাতে। আগে প্রথম 2 নম্বর প্রশ্নটা দেখো, সি নাম্বার প্রশ্নটা দেখো। সি নাম্বার বলতেছে কি, সি দ্রবণকে সম্পৃক্ত করতে কি পরিমাণ অতিরিক্ত দ্রব যোগ করতে হবে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে সি দ্রবণটাকে তোমার হচ্ছে যদি তুমি সম্পৃক্ত করতে চাও তাহলে কি পরিমাণ অতিরিক্ত দ্রব তোমাকে যোগ করতে হবে এখানে জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তাহলে চলো আমরা অঙ্কটাকে অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিসের মাধ্যমে অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আসো চলো আমরা সলিউশন করি আসো এটাকে। তো দেখো এখানে মেনলি কী আলোচনা আছে। তো এখানে তোমার ফার্স্টে আমি যদি একটা পাত্র আঁকি এখানে আমার বোঝার সুবিধার জন্য, তো এটা হচ্ছে আমার প্রথম 1 নং দ্রবণ, কেমন? তো 1 নং দ্রবণে আমি কি করছি, এখানে আমি 100 লবণ দিয়েছিলাম, এখানে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে আমার দ্রাবক ছিল কতটুকু, দ্রাবক ছিল হচ্ছে আমার 130 গ্রাম। ওকে, তো একটা জিনিস এখানে দেওয়া আছে দেখো ইনফরমেশন, যে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে তোমার 35। তাহলে এইটার মধ্যে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে তোমার কাছে 35। আচ্ছা, এটা দ্বারা তুমি কি বুঝতেছো, আমরা কিন্তু দ্রাব্যতার মেইন হিসাবটা কিন্তু জানি। দ্রাব্যতার মেইন হিসাবটা হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব আছে ততটুকু আমরা সর্বোচ্চ যতটুকু দ্রব থাকতে পারে সেটাকে আমরা দ্রাব্যতা বলি। এখন তুমি দেখো এখানে মেইনলি তোমার দ্রাবক কিন্তু এখন 130 গ্রাম আছে, তাহলে তোমার বের করতে হবে দ্রবণের ভরটা তোমার লাগবে। তাহলে দ্রবণের ভর যদি তুমি বের করতে চাও, কারণ তোমার এখানে মেইনলি বের করতে হবে এখানে কি পরিমাণ অতিরিক্ত দ্রব যোগ করতে হবে, তাহলে এই পাত্রে দ্রবণের ভরটা তোমার বের করা জরুরি। তাহলে এই পাত্রে তুমি যদি দ্রবণের ভরটা বের করতে চাও তোমার কিন্তু দ্রবের ভর লাগবে। এখন দ্রবের ভর কিন্তু তোমার ডাইরেক্টলি দেওয়া নাই, জাস্ট তোমাকে বলছে 28 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 35। তাহলে 28 ডিগ্রিতে তুমি মানে দ্রবের ভর কীভাবে বের করবা, দেখো একটা জিনিস, 28 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে আমার কাছে এখানে 35। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে কতটুকু, 35 গ্রাম। তাহলে সুতরাং আমার কিন্তু দ্রাবক এখানে 130 গ্রাম এই পাত্রটার মধ্যে, তাহলে আমার বের করতে হবে 130 গ্রাম দ্রাবকে দ্রব আছে কতটুকু, 35 ইন্টু 130 ডিভাইডেড বাই তোমার এখানে 100 হবে, 100 গ্রাম। তাহলে এটা কত আসবে দেখো, এটা যদি হিসাব করে আমরা বের করি তাহলে 35 ইন্টু 130 ডিভাইডেড বাই 100, সেটা আসবে তোমার কাছে 45.5 গ্রাম। অর্থাৎ আমার কিন্তু এখানে দ্রব আছে কতটুকু বলতো, এই পাত্রের মধ্যে 45.5 গ্রাম দ্রব আছে। কেমন দেখো এটা কীভাবে বুঝছে, এখন তুমি বলতে পারো ভাই কীভাবে আপনি দ্রাব্যতার কনসেপ্ট থেকে বের করছেন, কারণ আমার এখানে বলে দেওয়া জন্য সম্পৃক্ত দ্রবণ, তাহলে আমি এখানে দ্রাব্যতার কনসেপ্টটা ইউজ করতে পারবো, কারণ আমরা জানি সম্পৃক্ত দ্রবণে দ্রাব্যতার কনসেপ্টটা ইউজ করা যায়। কেমন, তাহলে এখানে আমরা ফার্স্টে বের করে ফেলছি, আমরা এখানে দ্রাবক দেওয়া ছিল 130 গ্রাম, আমরা এখান থেকে দ্রাব্যতা দেওয়া ছিল 35, তার মানে দ্রাব্যতা 35 মানে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 35 গ্রাম। আমার দরকার ছিল দ্রবণের ভর জানার জন্য আমার কিন্তু দ্রবর ভরটা লাগবে, তাহলে আমি এই দ্রবের ভরটা আমরা এখানে ঐকিক নিয়মে বের করে ফেলছি। তাহলে আমি এখানে তাহলে বলতে পারি, সুতরাং 1 নং পাত্রে দ্রবণের ভরটা তাহলে আমরা বের করে ফেলতে পারি। দ্রবণের ভর কত আছে, দ্রবণের ভর ইকুয়াল তাহলে কত হবে, 130 প্লাস 45.5, তাহলে এটা কিন্তু হবে হচ্ছে আমার 130 এখানে যোগ করে দাও, সেটা হবে 175.5 গ্রাম, 175.5 গ্রাম। এখন চলো আমরা অঙ্কের নেক্সট কোশ্চনে চলে যাই এবং আমরা যা এখন থেকে বের করছি আমরা চলো একটু সামারি করি এখানে। কেমন, আমি এখানে সামারি করতে চাই। মেনলি আমার জিনিসটা এখানে কী ছিল দেখো, তো মেনলি আমার এখানে উদ্দীপকটা এরকম ছিল, আমার কাছে প্রথমে একটা পাত্র আছে ভাই, আমার কাছে এখানে প্রথমে একটা পাত্র আছে। আচ্ছা আমি চলো একটা কাজ করি, এগুলো পাত্রটা ভেবে না একে একটা বক্স আনিয়ে আসো। ওকে, সো আমার কাছে প্রথমে একটা দুইটা পাত্রকে আমরা নিই, এখানে দুইটা পাত্র আমার এখানে লাগবে, একটা পাত্র আমার এখানে এটা, একটা পাত্র তোমার হচ্ছে আমার কাছে এটা। তাহলে দেখো এই পাত্রের বৈশিষ্ট্যটা কি, প্রথম পাত্রের আমাকে বৈশিষ্ট্য হচ্ছে, আমাকে বলছে এটা 28 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, এটা 28 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। কেমন, আর দ্বিতীয় পাত্রটা তোমার এখানে 32 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, দ্বিতীয় পাত্রটা তোমার এখানে 32 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। আর এখান থেকে আমরা কি বের করছি, এখান থেকে বের করছি হচ্ছে যে এখানে কোথায় গেল, এখানে দ্রাবক ছিল তোমার হচ্ছে যে ভাই 130 গ্রাম, আর এখান থেকে আমরা হিসাব করে বের করছি দ্রব ছিল হচ্ছে আমার কাছে এখানে 45.5 গ্রাম, রাইট। আর এইখানে আমার দ্রাব্যতা দেওয়া ছিল
দ্রাব্যতা দেওয়া ছিল কতটুকু আমার এখানে, দ্রাব্যতা দেওয়া ছিল তোমার কাছে এখানে 35, এই দেখো 28 হচ্ছে যে 35, দ্রাব্যতা হচ্ছে এখানে আমার কাছে 35, কেমন। আর এই পাত্রে আমাকে কি বৈশিষ্ট্য দেওয়া আছে, এই পাত্রে আমাকে বলছে যে এটাও আমার XY দ্রবণ ছিল, এটাও কিন্তু আমার XY দ্রবণ। আর এই পাত্রের বৈশিষ্ট্য আমাকে বলা আছে এখানে, এটা দ্রাব্যতা দেওয়া আছে আমার এখানে, এই 32 ডিগ্রিতে আমার দ্রাব্যতা দেওয়া আছে। 32 ডিগ্রিতে আমার দ্রাব্যতা কত, 45। এই যে দেখো 32 ডিগ্রিতে আমার দ্রাব্যতা দেওয়া আছে 45, তাহলে এখানে মেনলি দ্রাব্যতা দেওয়া আছে আমার কাছে 45। আচ্ছা, দ্রাব্যতা আসলে গ্রাম তো না, একক 45 বা 35 শুধু, কেমন। আচ্ছা, ওকে, এই ইনফরমেশনগুলো আমার এখানে দেওয়া আছে। এখন আমরা এখান থেকে কী বের করতে পারি, আমরা দেখো তো দ্রাব্যতা 35 মানে কি। দ্রাব্যতা 35 মানে হচ্ছে যে আমার যদি দ্রাবকের ভর যদি 100 গ্রাম হয়, তাহলে দ্রবের ভর হবে হচ্ছে আমার কাছে 35 গ্রাম, রাইট। এটাই তো আমার দ্রাব্যতা মিনিং। তাহলে এখানে দ্রবণের ভর কত হবে, তাহলে এখানে আমার দ্রবণের ভর হবে তোমার 135 গ্রাম। সেম ওয়েতে আমার এখানে তুমি লক্ষ্য করে দেখো, আমার এখানে তোমার হলো যে ভাই দ্রাব্যতা দেওয়া আছে 45, এটা মানে হচ্ছে যে আমার যদি দ্রাবক যদি 100 গ্রাম হয়, তাহলে দ্রব থাকবে হচ্ছে 45 গ্রাম, আর দ্রবণ হয়ে যাবে হচ্ছে যে 145 গ্রাম, কেমন। তা আমার এখানে মেনলি কি প্রশ্ন করছে আমাকে বলো তো, আমাকে প্রশ্ন করছে যে যদি আমি দ্বিতীয় দ্রবণকে সম্পৃক্ত করতে, মানে আমি এইখান থেকে এখানে নিয়ে গেছি, তাহলে এখান থেকে এখানে যদি নিয়ে যাই, তাহলে এটাকে যদি আমি সম্পৃক্ত করতে চাই, তাহলে আমার কি পরিমাণ অতিরিক্ত দ্রব যোগ করতে হবে। একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তুমি কিন্তু এইখান থেকে এখানে যাচ্ছ, তাহলে এটা কিন্তু আমার রেফারেন্স, অর্থাৎ তুমি এখানে মেনলি কী করতেছো, এইখান থেকে কিন্তু এইখানে যাচ্ছ। তো যেখান থেকে যাও এটাকে আমরা কি বলি, এটাকে আমরা রেফারেন্স বলি। এটা কিন্তু আমরা শিখে আসছি, আমরা দ্রাব্যতা লেকচারে যখন দ্রাব্যতার ম্যাথ করতেছিলাম, তখন রেফারেন্স কাকে বলে, যেখান থেকে তুমি যাচ্ছ। মেনলি তুমি এখান থেকে এখানে যাচ্ছ। একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, তুমি যখন মানে এখানে এই যে 135 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তুমি যখন এখান থেকে যখন এখানে নিয়ে যাচ্ছ, তখন তোমার দ্রবণের ভর হয়ে যাচ্ছে 145 গ্রাম, মানে সম্পৃক্ত করার জন্য। অর্থাৎ এক্সট্রা করে তোমার মেনলি এখানে 10 গ্রাম দ্রব অ্যাড করতে হচ্ছে, এক্সট্রা করে তোমার এখানে 10 গ্রাম দ্রব অ্যাড করতে হচ্ছে, কারণ দ্রাবক তো সেমই আছে, খালি এই যে দ্রবটা চেঞ্জ হয়ে গেছে, রাইট। তার মানে একটা জিনিস তুমি বুঝো, তুমি যদি এখানে এই যে 135 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে যদি এই 28 ডিগ্রি থেকে যদি 32 ডিগ্রিতে নিয়ে যাও, তাহলে দ্রবণটাকে যদি তুমি সম্পৃক্ত রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা করে 10 গ্রাম দ্রব এখানে মিশাইতে হবে। এই জিনিসটাই তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি যদি এটাকে যদি এখানে নিয়ে যাও, তাহলে কী পরিমাণ অতিরিক্ত দ্রব তোমার এখানে যুক্ত করতে হবে। কিন্তু আমার দ্রবণ তো এখানে 135 গ্রাম ছিল না, আমার কোয়েশ্চনে যে দ্রবণটা দেওয়া আছে, এই কোয়েশ্চনের দ্রবণটা কিন্তু ছিল কত গ্রামের বলো তো। কোয়েশ্চনের দ্রবণটা কিন্তু ছিল, আমরা বের করছিলাম 175.5 গ্রাম। এই কারণে আমি বলছিলাম দ্রবণের ভর বের করার মানে ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা এখানে বলতে পারি যে 135 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে তোমার যদি তুমি 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলে দ্রব যোগ করতে হয় কতটুকু বলো তো, 10 গ্রাম। কেমনে, এই যে দেখো দ্রাবক কিন্তু 100 গ্রামই আছে এখানে, কিন্তু সম্পৃক্ত বানানোর জন্য এখানে 35 গ্রাম ছিল, এখানে কিন্তু 45 গ্রাম হয়ে গেছে। অর্থাৎ তোমাকে কী করা লাগছে, এক্সট্রা 10 গ্রাম দ্রব এখানে দ্বিতীয় পাত্রে অ্যাড করা লাগছে। এখানে কিন্তু তোমাকে এক্সট্রা এখানে অ্যাড করা লাগছে, আর তোমাকে এটাই জিজ্ঞেস করছে কতটুকু এক্সট্রা অ্যাড করা লাগবে, কেমন। তাহলে এখন তুমি 135 গ্রামকে নাও নাই, তোমার যে কোয়েশ্চনে যে দ্রবণটা দেওয়া আছে সেটা কিন্তু 175.5 গ্রামের। তাহলে সুতরাং 175.5 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 28 থেকে তুমি যদি 32-এ নিয়ে যাও, তাহলে দ্রব যোগ করতে হবে ইকুয়াল টু 10 ইন্টু 175.5 ডিভাইডেড বাই 135 গ্রাম। তাহলে তোমার এখানে তখন হিসাবটা বের হয়ে যাবে। এটা কত আসবে দেখো, এখানে 10 ইন্টু 175.5 ডিভাইডেড বাই 135, সো তোমার কাছে আসছে এটা 13 গ্রাম। তাহলে কতটুকু এখানে অ্যাড করতে হবে আমার কাছে কিন্তু এখানে 13 গ্রাম তোমার হচ্ছে যে ভাই অ্যাড করতে হবে। ওকে, 13 গ্রাম তোমার এখানে আমার অ্যাড করতে হবে। আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। তো এটা তো ছিল আমার গ নাম্বার কোয়েশ্চন, তাই না। তাহলে এটা ছিল আমার কাছে সি নাম্বার কোয়েশ্চন।
তাই কিন্তু ডি নাম্বার কোয়েশনটা আছে। ডি নাম্বার কোয়েশন বলছে একদম সহজ, 0.01 মোলার XY দ্রবণ 3 নং দ্রবণে যোগ করা হলে এক্সজেডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। হ্যাঁ, দ্রাব্যতার তো অবশ্যই পরিবর্তন হবে। এখানে সময়ায়ন প্রভাব কেন? কারণ এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। ওকে, মানে আমি তোমাকে বুঝাই বলি মেনলি এখানে কি আছে। আমরা যদি ডি নাম্বারে যাই, তো ডি নাম্বারে মেনলি তুমি যদি একটা পাত্রকে নাও, ফার্স্ট এখানে একটা পাত্রকে নাও। ওকে, একটা পাত্রকে নিছো এখানে। তো এখানের মধ্যে পাত্রের মধ্যে তুমি 3 নম্বর পাত্রে কী রাখছো? এক্সজেড দ্রবণকে রাখছো। এই 3 নম্বর পাত্রে তোমার কাছে এখানে এক্সজেড দ্রবণ আছে, আর এই এক্সজেড দ্রবণের কেএসপি তোমার কাছে দেওয়া আছে। এই যে দেখো এক্সজেড দ্রবণের কেএসপিটা কত? এই যে এক্সজেড দ্রবণের কেএসপি হচ্ছে 4 × 10⁻11, 4 × 10⁻11 মোল স্কোয়ার লিটার ইনভার্স 2। ওকে, তো এখন তুমি যেটা করছো এখানে, এই যে তুমি 0.01 মোলার XY দ্রবণ তুমি এখানে যোগ করছো, তাহলে যোগ করে দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে চলো আমরা আগে বের করি যে যোগ করার পূর্বে দ্রাব্যতা কী আছে, যোগ করার পরে দ্রাব্যতা কী আছে। কেমন? তাহলে আমরা যদি বের করতে চাই XY দ্রবণ যোগ করার পূর্বে, যোগ করার পূর্বে তো কোনো সময়ায়ন প্রভাব হবে না, রাইট? যোগ করার পূর্বে কী হবে? এই যে এক্সজেড দ্রবণটা যদি তুমি ভাঙো, তাহলে এটা এক্স প্লাস এবং জেড মাইনাস আকারে আছে। এটা যদি এস হয়, এটাও এস হবে, এটাও এস হবে। তাহলে এখানে তখন কত হবে? কেএসপি, এই যে এক্স প্লাসের ঘনমাত্রা আর হচ্ছে জেড মাইনাসের ঘনমাত্রা, এটা এস হইলে এটাও এস। তাহলে এখানে দেখো কত আসবে যোগ করার পূর্বে, এটা হচ্ছে 4 × 10⁻11, সেটা হয়ে যাবে এস স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি আসলে এস বের করে ফেলতে পারো। তো এসটা কত আসবে এখানে? √4 × 10⁻11। সেটা আসছে তোমার কাছে, তুমি যদি নর্মালি সাইন্টিফিক মোডে করো, সেটা আসছে 6.3245 × 10⁻6 মোলার আসছে। কেমন? এটা হচ্ছে যে যোগ করার পূর্বে। আর XY দ্রবণ যোগ করার পরে যদি বের করতে চাও, XY দ্রবণ যোগ করার পরে, মানে তুমি এখানে যেটা করতেছো, এখন তুমি এখানে দেখো কতটুকু যোগ করতেছো। এখানে তোমার কোয়েশ্চনে দেওয়া ছিল 0.01 মোলার XY দ্রবণ তুমি যোগ করতেছো। তার মানে এখানে তুমি 0.01 মোলার XY দ্রবণ যোগ করতেছো। তাহলে কী হবে? এই XYটাকে তুমি যদি ভাঙো, তাহলে এক্স প্লাস এবং ওয়াই মাইনাস থাকে। এটা 0.01 হইলে এটা 0.01 হবে, এটাও 0.01 মোলার হবে। কেমন? তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, যোগ করার পরে যেটা হবে, কেএসপি তুমি যদি বের করতে চাও, অর্থাৎ এক্স প্লাসের ঘনমাত্রা আর জেড মাইনাসের ঘনমাত্রা। দেখো একটা জিনিস, এক্স প্লাসের ঘনমাত্রা এখন কিন্তু এখানে এক্স প্লাসটা সময়ায়ন, মানে দেখো এখানে কিন্তু সেম আয়ন আছে। তাহলে এখন এক্স প্লাসের ঘনমাত্রা কত হবে? এস প্লাস 0.01 হবে। জেড তো ছিল না, জেড যা আগে যা তাই থাকবে, জেড এসই থাকবে। কিন্তু কেএসপি তো চেঞ্জ হয়নি, কারণ কেএসপিটা ফিক্স থাকে একটা যোগের জন্য। তাহলে 4 × 10⁻11, তাহলে এটা হবে এস স্কোয়ার প্লাস 0.01 এস। তাহলে এখান থেকে তুমি যদি বের করতে চাও এস স্কোয়ার প্লাস 0.01 এস, আর এটা তুমি যদি এই পাশে নিয়ে আসো, তাহলে -4 × 10⁻11 = 0। তাহলে এখান থেকে তুমি আসলে এসটা বের করে ফেলতে পারো। এসটা কত আসবে? যদি ক্যালকুলেটারে যাই আমরা ইকুয়েশন মোডে, 0.01 -4 × 10⁻11, সেটা আসছে তোমার কাছে 3.99 × 10⁻9, 3.999 × 10⁻9 মোলার। অর্থাৎ তুমি চাইলে এটাকে 4 × 10⁻9 মোলারও বলতে পারো। অর্থাৎ দেখো, আগে তোমার কিন্তু দ্রাব্যতা অনেক বেশি ছিল, কিন্তু সময়ায়ন প্রভাবের কারণে আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি, বিয়োজন ক্ষমতা কমে যায়, অর্থাৎ দ্রাব্যতা কিন্তু কমে যায়। তাহলে এখানে আমাকে এটাই জিজ্ঞেস করছে যে তোমার দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কি না। এই যে দ্রাব্যতা কোনো পরিবর্তন হবে কি? হ্যাঁ, বলবো যে হ্যাঁ, সময়ায়ন প্রভাবের কারণে। এখানে লিখবো যে অর্থাৎ দেখা যাচ্ছে যে সম আয়ন প্রভাবের কারণে দ্রাব্যতা কমে যাচ্ছে। এটা হচ্ছে আমার আনসার। কেমন? আশা করি অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছো ভাই, কেমনে আমরা অঙ্কটা সলভ করছি। ওকে, তো এটা একটা সৃজনশীল ছিল, এটা অনেক কলেজে আসছে, তো অনেকে হচ্ছে ভুল করছো এটা। তো এটা হচ্ছে যে এটা কারেক্ট ওয়ে আমরা সলভ করে দিয়েছি এখানে।
ওকে, তাহলে চলো এরপর হচ্ছে কিছু এমসিকিউ সলভ করার পালা। চলো আমরা এমসিকিউ সলভ করি কিছু। তো এখানে আমাকে ফার্স্টে বলতেছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে Al2SO3 এটা দ্রাব্যতা অ্যাস হলে তখন এর আয়নিক গুণফল কত হবে। তো খুবই সহজ এটা। চলো এটাকে আমি নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই। এক সেকেন্ড, আমরা যদি এটাকে একটু উপর থেকে কাট করি। তো চলো আমি এটাকে নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, সলভ করাই তোমার এখানে। ওকে, সো এখানে আমাকে বলতেছে Al2SO3 এটা দ্রাব্যতা যদি অ্যাস হয় তাহলে আয়নিক গুণফল কত হবে। তো Al2SO4 এটাকে তুমি যদি ভাঙো তাহলে এটা হবে 2Al3 প্লাস আর 3SO4 2 মাইনাস। এটা দ্রব্যতা অ্যাস হইলে এটা হবে 2S, এটা হবে তোমার কাছে 3S। তাহলে এখানে KIPটা কত থাকবে, এখানে আয়নিক গুণফলটা Al3 প্লাসের ঘনমাত্রা স্কোয়ার, SO4 2 মাইনাসের ঘনমাত্রা এখানে কিউব, যেহেতু আগে 3 আছে। তাহলে এটা 2S এটার স্কোয়ার আর এটা হচ্ছে 3S এটার কিউব। তো 2S তো এখানে 4S স্কোয়ার হবে, এটা হবে 27S⁻³ তাহলে এটা S⁻5 হবে। আর 4 আর 27 গুণ করলে কত হয়, এটা হয় 108। তাহলে হবে 108S⁻5 আর এটা হবে তাহলে ডি নাম্বার হচ্ছে আনসার। কেমন? তাহলে এখানে আমাদের আনসার কত, আনসার হচ্ছে তোমার ডি নাম্বারটা। ওকে, বের করে ফেলছি আমরা। তাহলে চলো আমরা 72 নাম্বারটা দেখি। এটাকে যদি আমরা নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, দেখো তো এটা আমাকে বলছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত হলে OH আয়নের ঘনমাত্রা কত। তো এটা খুবই সহজ। তো এখানে KSP দেওয়া আছে, KSP হচ্ছে 4 × 10⁻³ তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এটাকে তুমি যদি ভেঙে লিখো তাহলে এটা হয় ম্যাগনেসিয়াম 2 প্লাস আর হয় 2OH আয়ন। তো এটা S হইলে এটাও S হবে, এটা 2S হবে। সো মেনলি আমাকে OH আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। তো এখান থেকে আমরা KSPটাকে কত লিখতে পারি, ম্যাগনেসিয়াম 2 প্লাসের ঘনমাত্রা, আর এটা আমরা লিখতে পারি এখানে OH আয়নের ঘনমাত্রা এটার স্কোয়ার। তাহলে এখানে KSP তো আমি জানি 4 × 10⁻³ আর এটা S হইলে এটা 2S এর উপরে স্কোয়ার হবে। তো মেনলি আমাকে 2Sটা বের করতে হবে কত। তো আমরা যদি আগে বের করে ফেলি 4S³ হবে এটা। তো এখান থেকে আসবে 4 × 10⁻³ তাহলে এখানে আমার আসবে হচ্ছে তোমার S মানে কত আসবে দেখো, এটা 4 × 10⁻³ ডিভাইডেড বাই 4। সো এরপরে কিউবিক রুট করে দাও, সেটা আসবে 10⁻1, মানে 10⁻1 আসছে। কেমন? তো OH আয়নের ঘনমাত্রা বের করতে বসে। তো OH আয়নের ঘনমাত্রা এখানে কত হবে, OH আয়নের ঘনমাত্রা হবে তোমার এখানে 2S, কারণ এখানে দেখো 2S আছে, রাইট। তাহলে 2S = হবে 2 × 10⁻1। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে আসলে মানে অপশন এটা দেওয়া নাই, মানে এটা নো কারেক্ট আনসার এখানে। তাহলে আনসার হবে নো কারেক্ট আনসার। কেমন? মানে এটা কিন্তু এটা হবে 2 × 10⁻1, মানে 0.2 হচ্ছে আনসার কারেক্ট, কিন্তু এখানে নাই। তবে কাছাকাছি এটা আছে, এটা কাছাকাছি হলেও দাগাইতে পারো আর কি। কেমন? মানে যদি তোমার কাছে কোনো দেখো যে দাগাইতে হচ্ছে তাহলে কাছাকাছি দাগাইতে পারো, তবে অ্যাকচুয়ালি এটার কি নাই, নো কারেক্ট আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। আসো এটা দেখি 73। এটাকে যদি আমরা নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, তো এখানে আমাকে বলতেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রায় লেড সালফেটের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, সম্পৃক্ত দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে। এটা তো সহজ। এখানে দেখো লেড সালফেট, বেসিক্যালি এটা যদি ভাঙে তাহলে লেড 2 প্লাস এবং SO4 2 মাইনাস হয়। এটা যদি S হয় এটাও S হবে, এটাও S হবে। তাহলে এখানে তুমি যদি KSP = লিখতে চাও তাহলে কিন্তু S² আসবে। KSP তোমার কাছে এখানে দেওয়া আছে 1.7 × 10⁻5। সো তুমি যদি এখান থেকে S বাইর করতে চাও ও √ওভার করে দিলেই হবে, √1.7 × 10⁻5। সেটা আসছে তোমার কাছে 4.123 ইন্টু তোমার কাছে আসছে এখানে 10⁻3। সো এত মোলার। সো এটাই কিন্তু তোমার সালফেট আয়নের ঘনমাত্রা, কারণ S দেখো সালফেট আয়নের ঘনমাত্রা বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সালফেট আয়নের ঘনমাত্রা = 4.123 × 10⁻3 মোলার। এটা তোমার ডি নাম্বার অপশনে আছে। সো এটা হচ্ছে আমার আনসার হবে কত, ডি। কেমন? এটার আনসার হবে ডি। আচ্ছা, এরপরে বলছে জিঙ্ক ফসফেট এটার দ্রাব্যতা গুণফল সম্পর্ক প্রকাশক কোনটি। চলো আমরা নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই এটাকে।
দেখো। তো এখানে তুমি যদি এটাকে ভাঙো তাহলে কী হবে, যৌগটা কী দেওয়া আছে ZN3 PO4 2, তো এটা তোমার কাছে দেওয়া আছে এখানে। এটা যদি ভাঙো 3 জিঙ্ক 2 প্লাস 2 PO4 3 মাইনাস, তাহলে এটা হবে, তুমি যদি KSPটা লিখতে চাও তাহলে হবে, এটা যদি S হয় এটা কিন্তু তোমার এখানে কত হয়ে যাবে, অথবা দাঁড়াও এলে এত কিছু করার দরকার নেই। এখানে KSPটা কত হবে দেখো, এখানে KSPটা তোমার এখানে হবে জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা, এখানে কিউব হবে, PO4 3 মাইনাসের ঘনমাত্রা এখানে স্কোয়ার হবে। ওকে, তাহলে এখানে বলছে কোনটা দ্রাব্যতা গুণফল সম্পর্ক প্রকাশের সঠিক সম্পর্ক, এটা হবে তোমার C নাম্বারটা। কারণ এখানে দেখো জিঙ্ক 2 প্লাসের কিউব আছে, PO4 3 মাইনাসের 2 আছে। ওকে, তাহলে এটা হবে তোমার এটা। তাহলে এখানে 74 আনসার কত C। তাহলে যদি আমরা নেক্সটে যাই তাহলে আমার এখানে 74 আনসার হচ্ছে তোমার C নাম্বারটা। তাহলে সেটা দেখো 75 নাম্বার তোমার কী বলতেছে, আমরা চলো এটাকে কপি করে আনি। ওকে, সো 75 নাম্বার হচ্ছে আমার এটা M2X3। এই এটা দ্রাব্যতা যদি এত হয় তাহলে KSP কত, তাহলে M2X3 এটাকে যদি ভাঙো তাহলে এটা হবে 2M3 প্লাস 3X2 মাইনাস, রাইট। তাহলে এখানে যদি S হয় এটা হবে 2S, এটা হবে 3S। তো আমাকে বেসিক্যালি এটা দ্রাব্যতা S দেওয়া আছে, এটা কিন্তু আমার S, KSP বের করতে বলছে। তো KSP কত হবে, এটা হবে 2S এর উপরে স্কোয়ার হবে, 3S এর উপরে কিউব হবে। সো এটা আসবে 27 আর 4 করলে 108 S⁵ তাহলে 108 S এর হচ্ছে তোমার 1.1 ইন্টু 10 ইনভার্স 2 পাওয়ার হচ্ছে 5। সো এটা কত আসবে দেখো, 108 ইন্টু 1.1 ইন্টু 10 ইনভার্স 2 পাওয়ার হচ্ছে 5। দাঁড়াও 108টা বলেছে, 108 ইন্টু 1.1 ইন্টু 10 ইনভার্স 2 পাওয়ার হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 1.739 10 ইনভার্স 8। সো এটা D নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট আনসার। কেমন, তাহলে 75 হচ্ছে আমার D, 75 হচ্ছে আমার D নাম্বারটা কারেক্ট আনসার। এরপরে আমাকে বের করতে বলতেছে এটা 76। চলো আশা করি। ওকে, Ag2CrO4 এটার যদি ক্যাশ পেতে হয় তাহলে মোলার দ্রাব্যতা কত হবে, মানে S বের করতে বলতেছে তোমার এখানে বেসিক্যালি। তো এটাও যোগটাকে তুমি যদি ভাঙো Ag2CrO4, এই যোগটাকে ভাঙলে তুমি পাবা 2Ag প্লাস আর একটা পাবা CrO4 2 মাইনাস। এটা S হইলে এটা 2S হবে, এটা S হবে। তো এটা যদি KSP লিখতে চাও তাহলে এটা হবে 2S এর উপরে স্কোয়ার থাকবে আর এখানে S থাকবে, অর্থাৎ 4S কিউব হবে। আর 4S কিউব মানে 4 ইন্টু 10 ইনভার্স 12 দেওয়া। তাহলে এখানে তোমার S কত আসবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে এখানে কত হবে দেখো, 4 ইন্টু 10 ইনভার্স 12 ডিভাইডেড বাই 4, এটাকে কিউবিক রুট করে দাও, তাহলে আসবে তোমার কাছে 10 ইনভার্স 4। তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 4, 76-এর আনসার হচ্ছে তোমার A। তাহলে এখানে আমার আনসার আসছে তোমার 76-এর A নাম্বার হবে হচ্ছে আমার আনসার। তারপর যদি দেখো যে এত ml এত গ্রাম আছে, তাহলে লিটার প্রতি দ্রাব্যতা কত। চলো আমরা করি আসো এটাকে 77। চলো আমরা কাট করলাম। হ্যাঁ, তো আমাকে বলছে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম CaCl2 আছে, তাহলে লিটার প্রতি তোমার এখানে ক্যালসিয়াম অক্সাইডের দ্রাব্যতা কত। এটা তো খুবই সহজ। এখানে আসলে বেসিক্যালি কী বলছো তোমার এখানে দেখো যে 50 ml, বা এটাকে চাইলে আমরা কত লিটার লিখতে পারি, যদি আমি 50টাকে তোমার 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা আসবে তোমার নর্মাল বোর্ডে নিয়ে যাই 0.05 বা 1/20 লিটারে দ্রব আছে 5 গ্রাম। তো বেসিক্যালি তোমাকে 1 লিটার প্রতি মানে কি 1 লিটারে কতটুকু দ্রব আছে, তাহলে 1 লিটারে দ্রব আছে, এটাকে তাহলে তোমার 5টাকে এই যে 20 দিয়ে মানে 1/20 দিয়ে ভাগ করতে হয় না, তাহলে কারণ 1 লিটার বের করতে হলে কী করতে হয়, ওই যৌগিক নিয়মে 1/20 দিয়ে ভাগ করতে হবে, তো 20টা উপরে উঠে যাবে, তাহলে এটা হবে তোমার 100 গ্রাম। তাহলে দ্রাব্যতা বেসিক্যালি কত হবে, দ্রাব্যতা এটা বেসিক্যালি হবে 100 গ্রাম আছে পার লিটারে, তাহলে এটা হবে B নাম্বারটা হচ্ছে আনসার। কেমন, তাহলে এখানে আমাদের আনসার কত B, 77-এ B নাম্বার হচ্ছে আমাদের আনসার। তো এরপরে 78 নাম্বার ক্যালসিয়াম ফ্লোরাইডের জলীয় দ্রবণে, এটা যদি আমরা নেক্সট পেজে নিয়ে যাই, এটা আমাদের লাস্ট আজকে
আমরা নেক্সট দিন হচ্ছে আরও কিছু বাকি আছে ওগুলো করবো। হ্যাঁ, তাহলে এই প্রশ্ন দেখো আমাকে কী বলছে, ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা যদি তোমার এত হয় তাহলে CaF2 এর দ্রাব্যতা গুণফল কত হবে। ওকে, তো ইজি অঙ্ক আছে কিন্তু একটু মাথা কাটাইতে হবে তোমার। এখানে দেখো CaF2 এটাকে যদি তুমি ভেঙে লিখতে চাও Ca2+ আর হচ্ছে 2F- পাবা। তো এখানে বেসিক্যালি তোমাকে কী বলছে, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে এখানে তোমার ফ্লোরাইড আয়ন এটা ঘনমাত্রা দেওয়া আছে কত 0.00655 গ্রাম পার লিটার। একটা কাজ করো তুমি আগে এটাকে, যেহেতু আমরা দ্রাব্যতা গুণফল বের করতে বলছো, দ্রাব্যতা গুণফল কিন্তু মোল পার লিটারে হয়, তাহলে আগে চলো গ্রামটাকে আমরা চলো মোলে কনভার্ট করি আগে, কেমন? তো যদি মোলে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমরা জানি মোলে কনভার্ট করার জন্য আমাদের যেটা করতে হয় n হচ্ছে আমরা সবাই জানি m/m। তো গ্রাম থেকে মোলে কনভার্ট করার সিস্টেম কি, তুমি এখানে বড় হাতের n দিয়ে ভাগ করে দিবা, কেমন? তাহলে এটা লিখতে পারো কত 0.00655, এটা তো গ্রামে আছে। এটাকে যদি আমি এখন এই যে ফ্লোরিনের আয়নের যদি আমি তোমার মোলার মাস দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমি মোলে চলে আসবে। আর আমরা সবাই জানি ফ্লোরিনের মোলার মাস কিন্তু কত হয়, প্রায় 19-এর মতো হয়, কেমন? তাহলে ফ্লোরিনের মোলার মাস কিন্তু প্রায় 19-এর মতো হয়, তাহলে 19 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা কিন্তু মোল পার লিটারে চলে আসছে। তাহলে আমরা লিখে দিই এখানে এই যে ফ্লোরিনের m = কত হয়, প্রায় 19 হয়। তো 19 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে আমি যদি এখানে বের করতে চাই তাহলে এটা কত আসবে 0.00655 ডিভাইডেড বাই 19, তাহলে এটা আসছে আমার কাছে 3.447 ইন্টু 10⁻⁴ মোল পার লিটার, কেমন? এখন এখানে দেখো এটা যদি S হয়, এটা S, এটা তোমার 2S। সো এটা বেসিক্যালি আসলে 2S বের করছো তুমি কেমনে, কারণ এখানে তোমার ফ্লোরিন আয়নের ঘনমাত্রা ছিল, তাহলে ফ্লোরিন আয়নের ঘনমাত্রা তুমি 2S বের করছো অ্যাকচুয়ালি। তো তোমার তো এখানে KSP নির্ণয় করার জন্য S লাগবে, তাহলে S মানে কত, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আসবে 1.723 10⁻⁴ আসছে, 4 মোল পার লিটার আসছে। তাহলে এইবার তুমি এখান থেকে KSP বাই করো, তাহলে KSP আসবে S আর 2S এর হোল স্কোয়ার, S আর এখানে 2S এর হোল স্কোয়ার, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4S³। সো S এর ভ্যালুটা বসাই দাও এখানে 2.723 ইন্টু 10⁻⁻⁴ এর হোল কিউব। তাহলে যদি বসাই দাও 4 ইন্টু এটা S এর ভ্যালুটা আনসার আর এটার হোল কিউব, এক সেকেন্ড, 4 ইন্টু 1.271, এটা কত, এটা তো 1, 2 দিছি কেন এখানে, এটা হবে তোমার কাছে 1.723 ইন্টু 10⁻⁻⁴ এটার হোল কিউব। সেটা চলে আসছে আমার কাছে ভাই তোমার 2.046 ইন্টু 10⁻11 মোলার কিউব। তাহলে এটাই তোমার দ্রাব্যতা গুণফল, এটা হচ্ছে C নাম্বার অপশন আছে, কেমন? তাহলে এটা চলো আমরা 78 দাগাই দিই, 78 হচ্ছে আমার কাছে C। সো এরকম ম্যাথমেটিক্যাল তোমার MCQ থাকতে পারে HSCর মধ্যে বা এডমিশনের মধ্যে, তোমাদের এইভাবে আনসার করতে হবে আর কি। তো আমাদের আসলে অনেকগুলো MCQ এখনো বাদ রয়ে গেছে, আসলে সময় আসলে অভাবে আসলে করতে পারতেছি না, এগুলো আমরা নেক্সট দিন করাই দিব। ওকে, তো আচ্ছা এখানে তোমাদের আমি কিছু বাড়ি কাজ দিতে পারি, যেমন অদক্ষেপণের জন্য শর্ত কোনটি, আমরা সবাই জানি অদক্ষেপণের জন্য শর্ত কোনটি, এই আয়নিক গুণফলটাকে KSP থেকে বড় হইতে হয়, এটাতে A নাম্বার হবে, AB থেকে A প্লাস আর B মাইনাস। আয়নিক গুণফল নিচের কোনটি, এই যে A প্লাস আর তোমার B মাইনাসের ঘনমাত্রা, তো এটাকে আমরা কি বলে থাকি, তোমার এখানে আয়নিক গুণফল আমরা এখানে বলে থাকি, তাহলে A নাম্বারটা হচ্ছে আনসার। এটা তো আমরা একটু কি করে দিছি এরকম একটা অঙ্ক, যে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এটাকে তোমার ফার্স্টে আগে এই যে গ্রামটাকে মোলারে নিতে হবে, দেন তুমি অঙ্কটা সলভ করবে, এটা তোমার বাড়ি কাজ থাকবে, ঠিক আছে? 17 নম্বরের আনসার ওটা এখানে কত দেখাইছে, C দেখাইছে, মিলাই দেখবা C কিনা, আমি জানি না, ওর আনসার এখানে C দেখাইছে। ওকে, আচ্ছা তো এগুলো আমি করাই দিছি, আমি নেক্সট দিন 34 নম্বর এগুলো করাই দিব। ওকে, আচ্ছা টেনশন নেওয়ার কিছু নেই, নেক্সট দিন করাই দেবো, নেক্সট দিন আমরা আরও কিছু ম্যাথও করবো। ওকে, তাহলে আজকে আমরা প্রথমে বলে রাখি, তুমি যদি আমাদের পিডিএফগুলো প্রিন্ট করতে চাও, মানে আমরা যে পিডিএফগুলো এখানে লিখে দিচ্ছি তোমাকে, তুমি আমাদের মডারেটর আবু তালহাকে নক দিতে পারো, ও তোমাকে সবচেয়ে কম খরচে পিডিএফগুলো প্রিন্ট করাই দিবে, মিনিমাম কস্টে। ওকে, তো যে কোনো প্রয়োজনে তোমরা ওকে নক দিতে পারো ফেসবুকে। আচ্ছা, তারপরে আমি প্রথমে বলে রাখি ভাই, আমার কোনো পেইড বেচ নাই, তুমি চাইলে পার মান্থে 150 টাকা পে করতে পারো, যদি তুমি চাও তাইলে, কোনো জোর জবরদস্তি নেই। এসব নম্বরে পাঠাতে পারো, তবে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ এসব নম্বরে কল করিও না, প্লিজ ডোন্ট কল। তোমার যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে ফেসবুক গ্রুপে তুমি পোস্ট দিতে পারো। আজকে ভিডিও ভালো লাগে, ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।